নমস্কার, আমি কৃত্তিক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প মঞ্চ থেকে বলছি। নীলাদ্রি নানা ধরনের গল্প ও উপন্যাস লিখেছেন। আজকের গল্পটি রোম্যান্টিক জনারের গল্প। এককালের বিখ্যাত নায়ক সাম্য বন্দ্যোপাধ্যায় এসেছেন উত্তরবঙ্গের এক শহরে। সেখানে এসে দেখা হলো ডক্টর গাঙ্গুলির স্ত্রী মিসেস গাঙ্গুলির সাথে। দুজনেরই মনের মাঝে জমে থাকা বহু বছরের যবনিকা সরে গেল যেন। মিসেস গাঙ্গুলি যখন ছিলেন ফার্স্ট ইয়ারের বর্ণালী, আর সাম্য যখন একই কলেজে থার্ড ইয়ারে পড়ছেন। মনে পড়তে লাগলো সেই সময়ের কথা। বৃষ্টি ভেজা বিকেল, গোলপার্কের ধারের এক দুপুর, যেন বহুদিন পরে জেগে উঠতে লাগলো সাম্যর মনে। যাকে একদিন একান্তই নিজের করে পেতে চেয়েছিলেন, সে আজ তাঁর কাছ থেকে বহু দূরে। সাম্যকে কি বুঝেছিলেন বর্ণালী, নাকি এই দুরন্ত অভিনেতার মনের খবর কেউ রাখেনি? বর্ণালী, শর্মিলা, রেখা, কেউ কি ঠিকভাবে পড়তে পেরেছে সাম্যর মন? কেউ কি বুঝতে পেরেছে মঞ্চ আর ক্যামেরার সাথে একাত্ম হয়ে যাওয়া এই মানুষটাকে? শুনতে থাকুন নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প মঞ্চ থেকে বলছি। হালকা ঠান্ডা হাওয়ায় চারিদিক ভরে আছে। সার্কিট হাউসের বারান্দায় বসে চায়ে চুমুক দিতে দিতে নিজের ডায়লগে চোখ বোলাচ্ছেন সাম্য বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের এই শহরে এসে পৌঁছেছেন গতকাল রাত্রে। শিলিগুড়িতে দুটো শো ছিল আগের দিন। সেই শো সেরে কাল রাতে এসে পৌঁছেছেন এখানে। সার্কিট হাউসে ঘর বুক করাই ছিল। রাতে পৌঁছে আর কিচ্ছু খেতে পারেননি সাম্য। শিলিগুড়ি থেকে গাড়িতে এখানে আসতে প্রায় 2.5 ঘন্টা লেগেছে। এই 2.5 ঘন্টাই তিনি গাড়িতে নিরন্তর মদ্যপান চালিয়েছেন। সাথে বিশেষ কেউ না থাকলে পানের মাত্রাটা একটু বেশি হয়ে যায়। গতকাল সাম্যর সাথে সুরজিৎ ছিল। সে বারবার নিরস্ত করার চেষ্টা করলেও সাম্য শোনেননি। শেষে সাম্যর গলায় এক মারাত্মক ধমক খেয়ে চুপ করে গিয়েছিল সুরজিৎ। সার্কিট হাউসে পৌঁছে সে কর্তব্যমতো সাম্যকে তার ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরে চলে গিয়েছিল। সাম্যর গলার ধমক যে খেয়েছে সে জানে ওই মারাত্মক ব্যক্তিত্বের ঝলক কি হতে পারে। এই মধ্যবয়স্ক অভিনেতার গলার আওয়াজ আজও কাঁপিয়ে দিতে পারে মঞ্চ। তার গলায় বিখ্যাত সিনেমার ডায়লগ শোনার জন্য আজও কাকুতি মিনতি করে তার ভক্তেরা। সাম্য সেই সময়ে প্রথমে না বলেন, তারপরে তার মুখে ফুটে ওঠে হাসি। ভক্তের সামনে খুলে দেন তার দরাজ গলার সংলাপ, তবে খুব অল্প সময়ের জন্য। সাম্য ভালোই জানেন নিজেকে যত দুষ্প্রাপ্য করে তোলা যায় ততই দর বাড়ে। নিজেকে সুলভ করে তুললে আর এই পাগলামি থাকবে না। এতদিন ধরে অভিনয় করলেও সাম্যর নিষ্ঠায় কোনো ঘাটতি নেই। প্রতিটি চরিত্রের প্রতিটি সংলাপ নিয়ে নতুন করে ঘষা মাজা, নতুন আঙ্গিকে চরিত্রকে নতুন সজ্জায় নিয়ে যেতে তিনি আজও ক্লান্তিহীন। শিলিগুড়িতে সাম্য এসেছিলেন এখানকার একটি ক্লাবের থেকে আমন্ত্রণ পেয়ে। তাদের শোতে বিশেষ অতিথি ছিলেন সাম্য। দরাজ গলায় আবৃত্তি করেছেন সেই শোতে। তাছাড়াও কুশীলব নাট্যগোষ্ঠীর নাটকের শো ছিল শিলিগুড়িতে। সেখানে মূল চরিত্রে অভিনয় করেন সাম্য। সাম্যকে ছাড়া সে নাটক আজ অবধি মঞ্চস্থ হয়নি। শিলিগুড়ির বাসিন্দারা সেই অভিনয় দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এই ছোট্ট শহরটায় আরেকটি শো হবে আজ বিকেলে, তারপরে ছুটি। সুরজিৎ সাম্যর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে প্রায় 2 বছর হয়ে গেল। সে খুব ভালোই জানে সাম্য ভীষণ মুডি। মেজাজ খারাপ হলে যেমন বকাঝকা করেন, তেমনি খুশি মনে থাকলে একেবারে অন্য মানুষ। এই 2 বছরে সাম্যকে কাছ থেকে দেখতে দেখতে মানুষটার সম্বন্ধে সুরজিতের শ্রদ্ধা বেড়েছে বই কমেনি। সাম্যর ডিসিপ্লিন, অভিনয়ের ব্যাপারে নিষ্ঠা, পরিশ্রম সবই মুগ্ধ করে সুরজিৎকে। তবে আর একটা ব্যাপার সুরজিৎ বুঝতে পারে, এত সফল মানুষটিও ভীষণ একা হয়ে পড়েছেন আজ।
শাম্যর ডিভোর্স হয়ে গিয়েছে 2 বার। প্রথম স্ত্রীর একটি সন্তান ছিল, সেই ছেলে বিদেশে চলে গিয়েছে। শাম্যর সাথে যোগাযোগ রাখার কোনো ইচ্ছে তার নেই। শাম্য চেয়েছিলেন ছেলেকে নিজের কাছে রাখতে, কিন্তু অনেক বছরের গড়ে তোলা দেওয়াল বড়ই নিরেট হয়ে গিয়েছে। প্রথম স্ত্রী শর্মিলা মাঝে মধ্যে খোঁজ নেন, সেটা যতটা কর্তব্যের খাতিরে, ভালোবাসার টানে ততটা নয়। শাম্যর দ্বিতীয় স্ত্রী ছিলেন আর একজন অভিনেত্রী, তার নাম রেখা। রেখার সাথে শাম্যর বয়সের পার্থক্য ছিল প্রায় 20 বছরের। শাম্য যখন তার নায়ক জীবনের চূড়ায় উঠে গেছেন, তখন রেখা নিতান্তই কলেজ গার্ল। রেখা তখন উঠতি মডেল। শাম্যর জন্য অনেক মেয়েই পাগল ছিল, তবে মধ্য যৌবনে এসে শাম্য পাগল হয়ে গেলেন রেখার জন্য। আর রেখাও এই সুযোগের সদ্ব্যবহার করল রীতিমতো। শাম্যর সাথে একের পর এক অভিনয় চালিয়ে গেল সে। শাম্য একটা সময়ে নিজের স্ত্রী সন্তান সব ছেড়ে আলাদা ফ্ল্যাট নিয়ে উঠে এলেন রেখার সাথে সংসার পাতবেন বলে। রেখা ঠিক বিয়েতে রাজি ছিলেন না, যদিও শর্মিলা কোনো আপত্তি করেননি ডিভোর্স দিতে। ঘোর কাটার পরে শাম্য বুঝলেন যে মস্ত ভুল করে ফেলেছেন। আসলে রেখা কোনোদিনই তাকে ভালোবাসেননি। রেখা চেয়েছিলেন নিজের ক্যারিয়ারের মই হিসেবে শাম্যকে ব্যবহার করতে। তাই শাম্যর চেহারা যখন ভারী হতে লাগলো, চোখের চাউনিতে নায়কের ম্যাজিক আর রইল না। তখন রেখাও চলে গেলেন শাম্যকে ছেড়ে। রেখা এরপরে নতুন নায়কদের সাথে ভাব জমালেন। শাম্য ধীরে ধীরে বাতিলের দলে চলে গেলেন। সুরজিৎ ভালোই জানেন এই দুরন্ত অভিনেতাটি আজ একেবারে একা। আজও অনেক ভক্ত তাকে দেখে ভিড় করলেও তার ভেতরের একা মানুষটাকে কেউ চিনতে পারে না। সকালে উঠে বারান্দায় এসে শাম্যকে দেখে একটু অবাক হল সুরজিৎ। রাতে অত মদ্যপানের পরেও বেশ ভোরে উঠে পড়েছেন, তা বোঝাই যাচ্ছে। সুরজিৎকে দেখেই শাম্য হেসে বললেন, গুড মর্নিং। এসো, তুমি ওঠোনি বলে ব্রেকফাস্টের অর্ডার দিইনি এখনো। আপনি কখন উঠেছেন? আর কখন, নেশার ঘরে ঘুমোই, নেশা কাটলেই জেগে থাকি। আর তো কিছু করার নেই। একটু যেন হতাশ গলায় বললেন শাম্য। তারপর বললেন, আজকাল তো ভালো ঘুমই হয় না আমার। মনে হয় অনেককাল শান্তিতে ঘুমোয়নি। সুরজিৎ কথা ঘোরানোর জন্য বলল, ব্রেকফাস্টে কি নেবেন? ইংলিশ ব্রেকফাস্ট বলে দিই। তাই বলো। নিয়মে বাঁধা জীবন যে আমাদের। তোমার কি আর এই ধরনের খাবার খেতে রোজ ভালো লাগে? তারপর একটু চুপ করে থেকে দুষ্টুমি মাখা চোখে তাকিয়ে বললেন, আমি সকালে উঠে একটু হেঁটে এসেছি। সামনে রাস্তার মোড়টায় একটা দোকানে কচুরি ভাজা হচ্ছে। যাও, তুমি বরং খেয়ে এসো। না না, আজ থাক। আজ আপনার শো আছে, কাল তো আমাদের ট্রেন সেই দুপুরে। কাল বরং খাওয়া যাবে। আসলে সুরজিৎ ভালোই জানেন যে শাম্যর খাওয়া দাওয়া একদম মাপা। রেখা চলে যাবার পরে শাম্য বেলাগাম জীবনযাপন শুরু করেছিলেন। প্রচুর মদ্যপান, তার সাথে নানা ধরনের খাওয়া, রাত জাগা তার শরীরের অনেকটাই ক্ষতি করে দিয়েছিল। সে সময়ে একের পর এক ফিল্মের অফারও হাতছাড়া হয়ে যাচ্ছিল শাম্যর। নিজেকে প্রায় ধ্বংসের দিকেই নিয়ে চলে যাচ্ছিলেন তিনি। শেষে কিছু শুভানুধ্যায়ীর পরামর্শে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয় শাম্যকে। দীর্ঘদিন চলে কাউন্সেলিং। আসলে নায়ক জীবনে ইতি পড়ে যাওয়াটা শাম্য মেনে নিতে পারছিলেন না কিছুতেই। অনেকদিন ধরে কাউন্সেলিং চলার পরে শাম্য ফেরেন স্বাভাবিক সুস্থ জীবনে। তারপরে আবার অভিনয় শুরু করেন। অন্য ধরনের চরিত্রেও তিনি যে দিব্যি ফুল ফোটাতে পারেন তা আবার প্রমাণ করে ছাড়লেন। যদিও সিনেমার সাথে সাথে অনেকদিন পরে শুরু করলেন নাটকের অভিনয়। মাঝে প্রায় 15 বছর তিনি মঞ্চের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আবার ফিরে এলেন মঞ্চে। ফুটলাইটের সামনে দাঁড়িয়ে সামনের সারিতে বসে থাকা জীবন্ত দর্শক পেয়ে যেন দ্বিগুণ করে জ্বলে উঠল তার অভিনেতার সত্তা। মুহুর্মুহু হাততালির ঝড় যেন শাম্যকে ফিরিয়ে দিল অনেক আগের জীবন। ধীরে ধীরে
অনেক সুস্থ হয়ে উঠলেন সাম্য। নিত্য নতুন চরিত্রের এক্সপেরিমেন্ট করেন। বেশ কিছু বিদেশি নাটকের অনুবাদ তিনি করেছেন এবং সেগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এখন তার খাওয়া দাওয়া অনেক মাপা, মদ্যপানের পরিমাণও মাপা। তেল, ঘি, মশলাযুক্ত খাবার, রাত জেগে হুল্লোড় করা, উত্তেজনা, এগুলো থেকে তাকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ডক্টর রায়চৌধুরী। তাও মাঝে মাঝে মন কি চায় না নিয়ম ভাঙতে? সাম্যর মুখ দেখে সেটাই মনে হলো সুরজিতের। সে ভাবল আজকের দিনটা ভালোই ভালোই কেটে যাক, কাল না হয় কলকাতায় ফেরার আগে একটু নিয়ম ভাঙা যাবে। কিরে, সকাল থেকে তোকে খুঁজে চলেছি, এতক্ষণ ছিলিস কোথায়? হ্যাঁ, অনির্বাণ প্রশ্ন করে ওঠে সাম্যকে। টেবিল টেনিস বোর্ডের ওপর ধেয়ে আসা বলটাকে টিটি ব্যাটের হালকা ছোঁয়ায় ওপারে পাঠাতে পাঠাতে সাম্য বলে ওঠে, কেন এত খোঁজ করছিস কেন? লে, আরে বাবা, প্রোগ্রাম লিস্টটা তো করা হয়ে গেছে, নাটক কি হবে তা ঠিক করতে হবে না? একটু দাঁড়া, এই কমন রুমে বসে কি নাটকের আলোচনা হয়? ম্যাচটা শেষ করে নি। অভিজিৎ, সুমন্ত, প্রণব ওদেরকে ডেকে নে। এর পরের ক্লাসটা আছে জিবির, ওটাই ডুব মারব। তার পরের পিরিয়ডও ফাঁকা আছে। পুকুর পাড়ে চল, ওখানেই কথা বলার সুবিধে। সাম্য, অনির্বাণ ওরা দুজনেই কলেজ ইউনিয়নের কালচারাল কমিটিতে জড়িত। এমনিতে রাজনীতি ব্যাপারটা সাম্যর পোষায় না, তবে ইউনিয়নের অন্যান্য কাজে, যেমন বন্যাত্রাণে চাঁদা তোলা বা দুস্থ ছাত্রছাত্রীদের ফ্রি স্টুডেন্টশিপের জন্য প্রিন্সিপালের কাছে তদবির করা, এসব ব্যাপারে সাম্য সবসময় এগিয়ে আছে। আর কলেজের নাটকের ব্যাপারে তো সব সময় হাজির সাম্য। এখন ওরা 3rd ইয়ারে পড়ছে। এর আগের 2 বছরই ওদের সোশ্যালে সাম্য নাটকে অভিনয় করেছে। প্রথমবার অর্থাৎ 1st ইয়ারে পড়ার সময়ে অনেক সিনিয়রই চাইছিল না সাম্যকে, কিন্তু বাংলার অধ্যাপক প্রফেসর নন্দী সাম্যকে দিলেন নায়কের রোল। তারপরে 2 মাস রিহার্সালের শেষে সাম্য যখন ওদের সোশ্যালে নজরুল মঞ্চে উঠল, তখন প্রায় শোরগোল পড়ে গেল। সাম্যর চেহারা বরাবরই সুন্দর। এর আগে পাড়াতেও নাটক করেছে। প্রফেসর নন্দীর পরিচালনায় নিজেকে দারুণভাবে তৈরি করেছিল সাম্য। ফলে কলেজ সোশ্যালে হাততালির ঝড়ের সাথে অনেক সুন্দরীর ফ্লাইং কিসও উড়ে এলো সাম্যর দিকে। তার পরের বছর প্রফেসর নন্দীর পছন্দের তালিকায় সবার আগে ছিল সাম্য। সেবারেও এক কথায় বলা যায় সাম্য ফাটিয়ে দিয়েছিল অভিনয় করে। তবে এবারে ডুয়েল রোলে নায়কের ভূমিকায় যেমন চোখ টানল, তেমনি নাটকের শেষের দিকে নায়কের বাবার ভূমিকাতেও সাম্য পৌঢ় সেজে যা অভিনয় করল, তাতে কলেজের ছাত্রছাত্রী থেকে অধ্যাপকেরা এক বাক্যে মেনে নিলেন যে এই ছেলে একেবারে জাত অভিনেতা, সুযোগ পেলে বহু দূর যাবে। আর তাই এই বছর প্রফেসর নন্দী ওদের কয়েকজনকে ক্লিন চিট দিয়ে দিয়েছেন নাটক ঠিক করার ব্যাপারে। বলেছেন, একেবারে নাটক ঠিক করে কাকে কাকে অভিনয়ে নেওয়া যায় তার লিস্ট বানিয়ে তারপর আমার কাছে নিয়ে আয়, তারপরে আমি দেখব। ওদের কলেজের কম্পাউন্ডটা বিশাল। কলেজের পিছনের দিকে বিরাট বড় মাঠ, তার লাগো একটা বেশ বড় পুকুরও আছে। দক্ষিণ শহরতলির এই কলেজটিতে সায়েন্সের সাবজেক্টগুলোর প্রতি বছর বেশ ভালো রেজাল্ট হয়। সাম্য, অনির্বাণ ওরা দুজনেই কেমিস্ট্রি অনার্সের ছাত্র। অভিজিৎ ফিজিক্স আর প্রণব ইকোনমিক্স অনার্সের। একমাত্র সাহিত্যের ছাত্র হলো সুমন্ত, ওর অনার্স ইংলিশে। তবে শুধু ইংরেজির ছাত্র হলে কি হবে, সুমন্ত নিয়মিত নানা দেশের সাহিত্য নিয়ে পড়াশোনা করে। রুশ বা লাতিন আমেরিকান সাহিত্য ওর পড়া আছে অনেকখানি। সুমন্তকে ওরা প্রায়ই ধরে নতুন ধরনের কোনো গল্প শোনানোর জন্য। ওদের আড্ডার জায়গা হলো কলেজের পুকুরের একটা নির্দিষ্ট কোণ। মেয়েদের মধ্যে ওদের আড্ডায় মাঝে মাঝে আসে গার্গী আর বিশাখা। দুপুরের দিকে ওরা সবাই জড়ো হলো নাটক নিয়ে ভাবার জন্য। বিশাখা বলল, কি নাটক করবি, দেশি না বিদেশি? শেক্সপিয়ারকে ধরে রাখ, তাহলেই আর সমস্যা নেই, বলল অভিজিৎ। সাম্য মাথা নেড়ে বলল, না 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 না, বিদেশি নয়, একেবারে দেশি নাটক করব এবারে, আধুনিক যুগের সমস্যা নিয়ে। গার্গী তখন বলল,
সেরকম নাটক তো খুঁজে বার করতে হবে। আমরা তো আর নাটক লিখবো না। তুই কি নিজে সেরকম কোনো নাটকের খোঁজ জানিস? বেশ কিছুক্ষণ তর্কাতর্কির পরে একটা নাটক পাওয়া গেল। তাতে মোটামুটি কাস্টিং নিয়ে সমস্যা হবে না। সুমন্ত বলল, আমার বাড়িতে ওই নাটকের বইটা আছে, পরের দিন নিয়ে আসবো, সেদিনই তাহলে কাস্টিং করে নেওয়া যেতে পারে। একবার স্যারকে জানানো দরকার। বাকিরা সাম্যর কথায় সায় দিল। তারপর উঠে পড়ল প্রফেসর নন্দীর সাথে দেখা করতে। নাটক শুনে প্রফেসর নন্দী বললেন, সবই তো ঠিক আছে, তবে মুশকিল কি জানিস? এই নাটকের যে মেন নায়িকা হবে না, তাকে ভীষণ স্ট্রং অ্যাক্টিং করতে হবে শেষের দিকটায়। শুধু দেখতে সুন্দর হলেই চলবে না, আভিজাত্য, বনেদিয়ানা প্লাস দুর্দান্ত অ্যাক্টিং ছাড়া এই রোলে কিন্তু কাউকে মানাবে না। বিশাখা স্যারের কথা শুনেই দুবার চুলটা কায়দা করে হাত দিয়ে সরিয়ে নিল। ওর ধারণা নাটক করার মতো যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী ও নিজে। গার্গী অভিনয়ের ব্যাপারে উৎসাহিত হলেও আহামরি কিছু দেখতে নয়। আর তাছাড়া ছোটোখাটো রোল সামাল দিলেও একটা বড় লিড রোল কতটা টানতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। কাস্টিং নিয়ে প্রফেসর নন্দী ঠিক খুশি হতে পারলেন না। উনি বললেন, ঠিক আছে, সুমন্ত বরং কালকে বইটা নিয়ে আয়। কলেজ ছুটির পর একটু বসে ভাবতে হবে। পরের দিন ক্লাস শুরুর একটু পরেই অনির্বাণ সাম্যকে বলল, গুরু, তোর কপাল তো খুলে গেল রে। কেন রে? আরে কেন আবার, হিরোর রোলটা তো তোর বাঁধা। আর স্যার এবারে বিশাখাকে লিড রোল দিচ্ছেন না, ইংলিশ অনার্সের ফার্স্ট ইয়ারের একটা মেয়েকে নিয়েছেন। হ্যাঁ। কে রে? আরে বাবা, এবারে অ্যাডমিশনের দিন থেকেই যাকে দেখে আমরা প্রায় হোঁচট খাচ্ছিলাম গুরু। ওহো, দূর, ওর পেছনে তো পুরো কলেজের লাইন লেগে আছে। আরে যার লাইনই থাক না কেন, তুই তো চান্স পেয়ে গেলি। হ্যাঁ, আজ বিকেলেই দেখা হবে। চোখ টিপে মিচকে হাসি হাসে অনির্বাণ। সাম্য মনে মনে খুশি হলেও ভাবতে থাকে যে একটা নতুন মেয়ে কতটা স্বচ্ছন্দ হতে পারবে ওর সাথে। গত 2 বছর বিশাখাই ছিল ওর নায়িকা। বিশাখা একটু বেশি ফ্রি। সাম্যকে জড়িয়ে ধরার মুহূর্তে পুরোটাই যে গতবার অভিনয় ছিল না তা সাম্য বোঝে। তবে বিশাখাকে নিয়ে বেশি কিছু ভাবতে চায়নি সাম্য। বিশাখাও সাম্যর জন্য বসে নেই। ওর সাথে ঘোরার জন্য কলেজে অন্তত গোটা 5 ছেলে সবসময় হাজির আছে। কলেজের ছুটির পরে ওরা প্রায় 15 জন হাজির হলো লাইব্রেরির রুমে। এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে রিহার্সাল দেওয়ার জন্য। ঠিক 5টা 10 মিনিটে প্রফেসর নন্দী এলেন। সঙ্গে করে যাকে নিয়ে এলেন তাকে দেখে ছেলেদের সবাই একটু নড়ে চড়ে বসল। অনির্বাণ, প্রণব, ওদের কাছেই সাম্য খবর পেয়ে গিয়েছিল যে মেয়েটির নাম বর্ণালী। ওকে এর আগে কয়েকবার দেখলেও কাছাকাছি দেখার সুযোগ সেভাবে হয়নি এর আগে। ফার্স্ট ইয়ারের অ্যাডমিশনের সময়ে মেয়েটির বাবার কাছ থেকে ফর্মটা নিয়ে একটু আগে জমা করিয়ে দিয়েছিল সাম্য। তারপরে ভর্তির দিন ওর বাবার কাছে খুচরো টাকা ছিল না। এদিকে কলেজের কাউন্টারে 8 টাকা খুচরো দিতেই হবে। সাম্য সেদিন বেশ কিছুটা ঘাম ঝরিয়ে টাকাটা নিয়ে এগোলেও প্রণব ওকে কাটিয়ে গোল দিয়ে দিয়েছিল। যদিও একটা শুকনো থ্যাঙ্কস ছাড়া আর কিছুই জোটেনি প্রণবের কপালে। প্রফেসর নন্দীর কাস্টিংয়ের ধরন হলো সবাইকে দিয়ে 2-1টা চরিত্রের ডায়লগ বলাবেন প্রথমে, তারপরে কাস্টিং হবে ধীরে ধীরে। বর্ণালী 2বার অন্যান্য ডায়লগ বললেও স্যার ওকেই নিয়ে নিলেন নায়িকার রোলে। বিশাখা যে বেশ কিছুটা গরম হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। সাম্যর দিকে আর চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, আগেরবার তো আমাকে পেয়েছিলিস নায়িকা হিসেবে, তাই উতরে গিয়েছিলিস। এবারে দেখ তোর নতুন নায়িকা কি করে। সবাই নিজের নিজের ডায়লগ বললেও সুমন্ত, প্রণব, অনির্বাণ ওরা সবাই আড়ে আড়ে সাম্যকে দেখছে আর মুখ টিপে হাসছে। সাম্য ওদের মনের কথাটা পরিষ্কার পড়তে পারছে। আসলে সবারই এক কথা, তোর কি কপাল মাইরি। প্রাথমিক কাস্টিং হয়ে যাবার পরে প্রফেসর নন্দী নতুন মেয়েটিকে বললেন, বর্ণালী, তুমি কিন্তু এই নাটকের লিড রোল করছো, সেটা মাথায় রাখো। আর তোমার সাথে বেশিরভাগ সময়ই থাকছে সাম্য। ওর সাথে তোমার বোঝাপড়াটা যত ভালো হবে ততই খুলে যাবে অভিনয়। অনির্বাণ পাশ থেকে ফুট কেটে বলল, বোঝাপড়া নয় স্যার, ভালো কেমিস্ট্রির দরকার।
মানে রসায়ন। বর্ণালী এতক্ষণে পরিষ্কার চোখে সরাসরি তাকালো সাম্যর দিকে। কাজল টানা চোখের কটাক্ষে হারিয়ে গেল সাম্য। বর্ণালীর ঠোঁটের কোণে লেগে থাকা হাসি বুঝিয়ে দিল সে অখুশি হয়নি। নাটকের শেষ ডায়লগটা বলে যখন ঢলে পড়লেন সাম্য, তখন একটু সময় পিন ড্রপ সাইলেন্স হয়ে গেল গোটা হল। তারপরেই নামতে শুরু করল পর্দা, আর হাততালিতে ভরে উঠল প্রেক্ষাগৃহ। ডিরেক্টর বাসুদেব ঘোষাল এসে গিয়েছেন স্টেজের উপর। নাটকের সাথে যুক্ত গ্রুপের সবাইকে ডেকে নিলেন মঞ্চের উপর। আবার ধীরে ধীরে পর্দা উঠল। কুশীলবরা সবাই নমস্কার জানালেন দর্শকদের। আবারও হাততালির বন্যা বয়ে গেল। বাসুদেব ঘোষাল সবার সাথে পরিচয় করিয়ে দিলেন দর্শকদের। সাম্য বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ে যে খোদ নায়ককেও টিক্কা দিয়ে বেরিয়ে গেছে তা বোঝাই যাচ্ছে। গ্রিন রুমে এখানকার কিছু মান্যগণ্য ব্যক্তিরা দেখা করতে এলেন। এখানকার ক্লাবের তরফ থেকেই এই নাটকের আয়োজন করা হয়েছে। ক্লাবের কর্তারা নিমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন আগেই। ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর ধীমান গাঙ্গুলি সাম্যকে বললেন, ওফ, কতদিন পরে আপনার অভিনয় দেখলাম। এই বয়সেও আপনি যেভাবে মঞ্চ কাঁপিয়ে অভিনয় করেন তা সত্যি জিনিয়াসের লক্ষণ। এই ধরনের স্তুতিবাক্যে সাম্য আর গলেন না আজকাল। এককালে এই ধরনের মানুষদের ভিড় লেগে থাকতো তাঁর চারিপাশে। তবুও ভদ্রতা করে বললেন, আপনাদের যে এখনো আমার অভিনয় ভালো লাগে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। নতুন দিন এসে যাচ্ছে, অভিনয়েও বদল আসছে, আর কতদিন আমাকে সবাই অ্যাকসেপ্ট করবে জানি না। না না, কি যে বলেন, আপনারা হচ্ছেন ক্লাসিক সাহিত্যের মতো, কোনো দিন পুরনো হবেন না। ডক্টর গাঙ্গুলি এই কথাগুলি বলে তারপর বললেন, আরে দাঁড়ান, আমার গিন্নিকে ডাকি। সে তো আপনার অভিনয়ের ভক্ত, আবার কট্টর সমালোচক। ও আসলে নিজেও একটু আধটু অভিনয় করতো তো, সেই জন্যে। কই গো, এদিকে এসো একবার। ডক্টর গাঙ্গুলির গিন্নি মিসেস গাঙ্গুলি নাটকের নবাগতা নায়িকার সাথে আলাপ জমাচ্ছিলেন। স্বামীর ডাক শুনে এগিয়ে এলেন। তারপরে সাম্যর মুখোমুখি দাঁড়িয়ে বললেন, তোমার যে আজও মরচে ধরেনি, এতেই আমি খুশি। সাম্যর মাথাটা হঠাৎ একটু ঘুরে গিয়েছিল। অনেকদিন পরে এরকম একটা পরিস্থিতির সামনে পড়ে যাওয়ায় হঠাৎই শরীরের উত্তেজনা বেশি হয়ে যায়। মিসেস বর্ণালী গাঙ্গুলি নিজেই ব্যাপারটা হালকা করে দিয়ে ডক্টর গাঙ্গুলিকে বললেন, আরে না না, ভাবার কিছু হয়নি। আসলে সাম্যদা আমাদের কলেজেই পড়তো, আমার থেকে 2 বছরের সিনিয়র। আমিও কিন্তু কলেজে ওনার নাটক দেখেছি। সে কি? আরে এতদিন বলনি তো। ডক্টর গাঙ্গুলির গলায় বিস্ময়। বললে বিশ্বাস করতে কি? আজ সামনাসামনি দেখা হলো তাই বললাম। আরে কি আশ্চর্য, আমি তো জানতামই না। আপনি কলেজে থেকেই অভিনয় করতেন নাকি? ডক্টর গাঙ্গুলির কথা শুনে প্রায় মাথা ঘোরার মতো অবস্থা হলো সাম্যর। সেটাকে সামলে নিয়ে সে বলল, হ্যাঁ হ্যাঁ, কলেজ থেকেই আমার অভিনয় শুরু। এমন সময় ক্লাবের সেক্রেটারি দীনেশবাবু বললেন, আপনারা সবাই মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিন বড়। তারপরে ডক্টর গাঙ্গুলির বাড়িতেই আজ আপনাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে, সেই সঙ্গে জমিয়ে আড্ডাও হবে। ডক্টর গাঙ্গুলি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। এতক্ষণ অভিনয়ের পরে একটা ধকলও তো থাকে। আপনারা ফ্রেশ হয়ে নিন, তারপরে চলে আসুন আমার বাড়িতে। আজ অনেক রাত অবধি জমিয়ে আড্ডা দেব। সার্কিট হাউসে সবার জায়গা হয়নি। সাম্য ছাড়া সুরজিৎ আর পরিচালক বাসুদেব আছেন এখানে, বাকিরা হোটেলে উঠেছে। আজকের সন্ধেটা অনেক স্মৃতি উস্কে দিল সাম্যর মনে। বারবার মনে পড়ে যাচ্ছে 3rd ইয়ারের নাটকের রিহার্সাল, প্রফেসর নন্দীর বকুনি, জড়সড় হয়ে যাওয়া বর্ণালী আর বাকিদের মুখের ফিচেল হাসি। একটু একটু করে যেন সরে যাচ্ছে কত বছরের পুরনো যবনিকা। ফেলে আসা দিনের হাওয়ার গন্ধ যেন ফিরে আসছে নতুন করে। ওফ,
আরে কতবার বলেছি তোমায়, এত জড়ভরত হয়ে থাকলে এই সিনটা হবে না। তোমার কিসের সমস্যা হচ্ছে? প্রফেসর নন্দীর বকুনি শুনে বর্ণালী এবারে একটু কাঁদো কাঁদো হয়েই বলল, স্যার আমাকে বরং অন্য রোল দিন। আমি না আমি মানে এইভাবে আমি ঠিক পারছি না। বিশাখা এবারে চোখ টিপল সাম্যর দিকে তাকিয়ে। ও বোঝাতে চাইল যে এবারে মজা দেখো। যেমন বিশাখাকে বাদ দিয়ে নতুন হিরোইনকে নেওয়া হয়েছে, ঠেলা বোঝো। এবারে দেখুক ওই মেয়ের কাছ থেকে কিভাবে অভিনয় বার করতে পারে। একটা সিনে বর্ণালী ছুটে গিয়ে সাম্যর বুকে ঝাঁপিয়ে পড়বে, আর সাম্য ওকে দু হাতে জড়িয়ে ধরে টেনে নেবে। সাম্য এ ব্যাপারে নিজে অনেকটাই ফ্রি, আর বর্ণালীর মতো সুন্দরী ছুটে এলে তো কথাই নেই। কিন্তু সমস্যা হয়েছে বর্ণালীকে নিয়ে। সে কিছুতেই সিনটায় পারফেকশন আনতে পারছে না। বারবার তার চোখ চলে যাচ্ছে নাটকের অন্য কুশীলবদের দিকে। তারা সবাই হাঁ করে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে, আর সবার মুখেই চাপা ফিচেল হাসি। আর বিশাখার মুখে সেই হাসির সাথে মিশেছে তাচ্ছিল্য। বিশাখা বারবার বর্ণালীকে বুঝিয়ে দিতে চাইছে শুধু সুন্দরী হলেই অভিনয় হয় না, এটা একটা আলাদা আর্ট। এর জন্য স্মার্ট হওয়া বিশেষ জরুরি। প্রফেসর নন্দী এক দুবার বাকিদের ধমকালেন, তারপরেও অভিনয় করতে গিয়ে একই অবস্থা। বর্ণালী একবার বলেই ফেলল, আসলে না স্যার, আমার খুব অসুবিধে হচ্ছে এইভাবে সবার সামনে। বর্ণালীর কথা শেষ হবার আগেই ধমকে ওঠেন প্রফেসর নন্দী। সো হোয়াট? এতজনের সামনে মানে? নজরুল মঞ্চের অ্যাকোমোডেশন কত জানো? ১,৫০০। তুমি কি ভাবছো সেখানে শুধু তুমি আর সাম্য থাকবে, আর কেউ দেখবে না? এখানে এই ১০ জনের সামনে যদি তুমি এত শেকি হয়ে যাও, তাহলে আসল স্টেজের দিন কি করবে? বর্ণালী এবারে আর উত্তর দিতে পারে না, শুধু মুখ নিচু করে পায়ের বুড়ো আঙুল দিয়ে মেঝে দুবার দাগ কাটে। সাম্য এবারে বলে ওঠে, স্যার আজ তো অনেকক্ষণ হচ্ছে, আর এই সিনটা এই প্রথম হলো। আজকে একটু অফ দেবেন? পরের দিন রিহার্সালে যদি। পরের দিন মানে? পরের দিন রিহার্সালে কি তোমরা দুজনে কি একেবারে উত্তম সুচিত্রার জুটি বানিয়ে ফেলবে নাকি? রেগে বলে উঠলেন প্রফেসর নন্দী। বাকিরা সবাই মুখ টিপে হাসছে। প্রফেসর নন্দী এবার একটু সিগারেট ধরিয়ে দুটো টান দিয়ে একটু শান্ত হলেন যেন। তারপর বললেন, শোনো বর্ণালী, তোমার এই চরিত্র করার ক্ষমতা না থাকলে আমি তোমায় নিতাম না। আর আমি যাকে কাস্টিং করি তাকে এত সহজেই সেই রোল থেকে সরাই না। এই রোলটা তুমিই করবে। বাড়িতে গিয়ে রিল্যাক্সড হও, ঠান্ডা মাথায় পার্টটা নিয়ে ভাবো। তুমি যে ফার্স্ট ইয়ারের বর্ণালী মিত্র এই কথাটা ভুলে যাও। চরিত্রের সংলাপ ভালো করে পড়ো, আর চরিত্রে প্রবেশ করো মনে মনে, তাতেই আড়ষ্টতা কেটে যাবে। আর এই যে সাম্য, এ কিন্তু এখন তোমার কলেজের 3rd ইয়ারের দাদা নয়। এ হলো সেই ছেলে যার জন্যে তুমি তোমার ঘর, ক্যারিয়ার সব ছেড়ে ছুটে এসেছো। সেই ভালোবাসার পাগলামিটা ফিল করো। ওকে, আজকের মতো রিহার্সাল শেষ। আগামী বুধবার আবার আমরা বসবো। হাতে এখনো 2.5 মাস আছে, ভালো আমরা করবই। সেদিনকার মতো ভোকাল টনিক দিয়ে স্যার ছেড়ে দিলেও বাকিরা বুঝতেই পেরেছে বর্ণালীর সমস্যাটা। সেদিন কিছুটা হালকা টিটকিরি শুনে বর্ণালী যেন আরো গুম হয়ে গিয়েছিল। সেদিন ছিল শনিবার, পরের দিন রবিবার। বর্ণালী অনার্সের ক্লাস করতে যেত গোল পার্কের কাছে। সেদিন ক্লাস থেকে বেরিয়ে দেখল সাম্য দাঁড়িয়ে আছে। ওকে বিশেষ ভাবার অবকাশ না দিয়ে সাম্য এগিয়ে এসে ক্যাজুয়ালি বলল, তোর সাথে একটু দরকার ছিল, হাতে কিছুক্ষণ সময় আছে? এখন মানে কি ব্যাপারে কথা বলবে? একটু আড়ষ্ট হয়েই জিজ্ঞেস করলো বর্ণালী। বর্ণালীর সাথে দুটো মেয়ে ছিল, আর একটা হাঁদা গঙ্গারাম টাইপের ছেলে। মেয়ে দুজন সাম্যর দিকে তাকালো একবার মুগ্ধ দৃষ্টিতে, আর ছেলেটা সাম্যকে দেখে যেন কুকড়ে গেল একটু। মনে হয় ওর ক্রাশ আছে বর্ণালীর জন্য। কিন্তু সাম্যর 6 ফুটিয়া টান টান শরীর দেখে ছেলেটা মিয়ে গেল। বর্ণালী এবারে জড়সড় ভাব কাটিয়ে বলল,
তুমি কি নাটকের ব্যাপারে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ব্যাপারে ঠিক ধরেছিস। বেশিক্ষণ টাইম নেব না, এই ধর মিনিট 15। আচ্ছা ঠিক আছে, চলো। বর্ণালীকে ওর বন্ধুদের কবল থেকে বার করে নিয়ে সাম্য গিয়েছিল লেকের দিকে। তারপরে আস্তে আস্তে গল্প শুরু করলো বর্ণালীর সাথে। বর্ণালী দেখেছে ওর সামনে আসা ছেলেগুলো আদিক্ষেতা করতে করতেই টাইম পার করে দেয়। অনেক ছেলে তো তুতলে যায়। ওদের ফার্স্ট ইয়ারের রঞ্জনকে তো বর্ণালী বলেই দিয়েছিল, শোন, তুই আমার সাথে কথা বলার আগে না 10 বার রিহার্সাল করে নিস, বুঝেছিস? কি বলবি সেটাই তো ঠিক করতে পারছিস না। অথচ সাম্যকে দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। ছোটবেলা থেকে একটা কথা বাঙালি মেয়েরা শুনেই আসে, কার্তিকের মতো চেহারা। দেব সেনাপতিকে মূর্তি ছাড়া আর কোথাও দেখার উপায় নেই, অথচ সাম্যকে দেখা যায়। বর্ণালীর আরও ভালো লাগলো সাম্যর জ্ঞানের পরিধি দেখে। ও নিজে বিজ্ঞানের ছাত্র হলেও সাহিত্যের নানা শাখায় যেন অবাধ যাতায়াত। শেক্সপিয়ার থেকে ইবসেন, টলস্টয় থেকে নেরুদা, কাকে নিয়ে ওদের গল্প হয়নি সেদিন। 15 মিনিট পেরিয়ে গিয়ে কখন যে 2 ঘন্টা হয়ে গেছে তা বুঝতে পারেনি কেউই। সাম্য যখন ওকে রাজি করিয়ে ফেলল নাটক না ছাড়ার জন্য, বর্ণালী হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইস সাম্যদা, ভীষণ দেরি হয়ে গেল যে। হলোই বা দেরি, এই দিনটা তুই ভুলতে পারবি? মা না চিন্তা করবে, আমি আজ যাই। ওকে। তারপরে হঠাৎই বর্ণালীর ডান হাতটা ধরে হালকা টান দিয়ে বলল, আর লজ্জা পাবি না তো আমার দিকে ছুটে এসে ঝাঁপিয়ে পড়তে? ইস, তুমি না একটা জাতা। বর্ণালীর তরল হয়ে আসা গলায় সাম্য বুঝতে পারল বরফ গলে যাচ্ছে। কি ব্যাপার, তুমি কি আজকাল ড্রিঙ্ক করা কমিয়ে দিয়েছ নাকি? ডক্টর গাঙ্গুলির স্ত্রী এসে দাঁড়িয়েছেন সাম্য বন্দ্যোপাধ্যায়ের সামনে। হঠাৎ করেই যেন মিলিয়ে গেল অনেক দিন আগের হাসি আর দুরন্ত স্বপ্নের দিনগুলো। জীবনের রং ধুয়ে গিয়ে যেন সেপিয়া টোনে শুটিং চলছে শেষ অঙ্কের। সাম্য উত্তর দেন, হ্যাঁ চেষ্টা তো করছি, কিন্তু পারছি কই। তোমার খবর কেমন? তোমার ছেলে মেয়ে? আমার 2 মেয়ে, দুজনেই এখন বিদেশে আছে। আমার কোনো খবরই তো তুমি রাখোনি। ডক্টর গাঙ্গুলি জানেন কি আমার কথা? সব কথা সবার জানার দরকার পড়ে না। তাছাড়া কি জানো তো, সব কথা না সবার না জানাই ভালো। তোমাকে দেখে আজ হয়তো কিছু আন্দাজ করবেন। সে আন্দাজে কিছু এসে যাওয়ার বয়স আমরা যে পার করে এসেছি সাম্যদা। আমি কিন্তু আজও ভুলিনি হাজরা মোড়ের বর্ষা ভেজা সেই দুপুর। তোমার সাথে শেষ দেখা হয়েছিল। বৃষ্টিটা যত জোরে পড়ছিল তার চাইতেও ঝাপসা হয়ে গিয়েছিল চারিপাশ। তোমার গাঢ় নীল শাড়িটার রং আমার চোখে লেগেছিল অনেকক্ষণ। বৃষ্টির ছাঁটে আস্তে আস্তে সে রং যখন মিলিয়ে গেল, তখন আমি একা দাঁড়িয়ে ভিজছিলাম। পাশে আর তুমি ছিলে না। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে সাম্য বললেন, আমার ফিনান্সিয়াল দিক নিয়ে চিন্তায় ছিলে তুমি। আমার হোয়াইট কলার জব ছিল না সেদিন। তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো, কিন্তু আমি কি পেয়েছি জানো? সব জানি, সবটা। গাঢ় গলায় সাম্যর চোখে চোখ রেখে কথাগুলো বলেছিল বর্ণালী। জানো তো, তাও না সেদিন তোমায় ছেড়ে ভালোই করেছিলাম। না হলে আমার অবস্থাও যে শর্মিলার মতন হতো। তোমরা অভিনেতারা যে ভীষণ স্বার্থপর, ভীষণ। মঞ্চের ওপরে তোমরা যতই ভালো অভিনয় করো না কেন, বাস্তবে তোমরা অভিনয় করতে জানো না সাম্যদা।
আমাকে কেমন দেখছো এখন? একজন সুখী মহিলা, কি তাই না? তাই নয়? সেদিন তো প্রফেসর নন্দী আর তুমি দুজনে মিলে আমাকে অভিনয় শিখিয়েছিলে। আমি এখন অভিনয় করতে পারি সাম্যদা, কিন্তু তুমি আর পারো না। যতই মঞ্চে গলা কাঁপিয়ে দর্শককে মাতিয়ে দাও না কেন, বাস্তবের সফল অভিনেতা আমি। মিসেস গাঙ্গুলি, আর যে দেরি করা যাচ্ছে না, এবার কি পেট পুজোটা হবে? স্বভাবসিদ্ধ রসিকতায় বলে উঠলেন ক্লাবের সেক্রেটারি দীনেশবাবু। ও শিওর, আপনারা চলে আসুন টেবিলে, আমি অ্যারেঞ্জ করছি। পাকা গৃহিণীর মতো কিচেনের দিকে এগিয়ে গেলেন মিসেস গাঙ্গুলি। ডক্টর গাঙ্গুলি একটু বেশিই খেয়ে ফেলেছেন। অসংলগ্ন গলায় তিনি এখন দেশের রাজনীতি, অর্থনীতি, বিদেশ নীতি নিয়ে আলোচনা করছেন। ঘরোয়া পার্টিতে উপস্থিত অন্যান্য সদস্যরাও নিজের নিজের মত ব্যক্ত করছেন। দামি স্কচ, হুইস্কির দৌলতে সবারই একটু টলমলো অবস্থা। সুরজিৎ দু একবার আর চোখে তাকাচ্ছিল এদিকে। সাম্য নিজের পেগটুকু গলায় চালান করে অস্ফুটে বলে উঠলেন, ফুলস, অল অফ ইউর ব্লাডি ফুলস। সার্কিট হাউসে ফিরে নিজের ঘরে ঢুকে পোশাক বদলালেন সাম্য। তার প্রিয় দুধ সাদা পাজামা পাঞ্জাবি পরে একবার আয়নার সামনে এসে দাঁড়ালেন। মাথার চুল হয়েছে পাতলা, চোখের কোণে অল্প হলেও অ্যালকোহলিক পাউচ, তবে শরীরে আজও সেরকম মেদ জমেনি। অত্যাচার তো কম করেননি নিজের ওপরে। শরীর যত না সয়েছে, মনের ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে তার চাইতে অনেক বেশি। এখনকার নায়কেরা সবাই দৌড়ায় জিমে। সাম্যর যৌবনে কলকাতায় পাড়ায় পাড়ায় জিম হয়নি, তখন চলছিল যোগব্যায়ামের, বড়জোর একটু ডাম্বেল, বারবেল। সেই সম্বল করেই তার শরীরের গঠন ঈর্ষণীয় করে তুলেছিলেন। তখন সাম্য সদ্য সিনেমায় নেমেছেন। এক সদ্য বিবাহিত দম্পতির সিনে বিছানায় খালি গায়ে দেখা গিয়েছিল তাকে। সেই ছবি দেখে একটি বাংলা পত্রিকা সাম্যর শারীরিক সৌন্দর্যকে সেন কনেরির সাথে তুলনা করেছিল। কিন্তু পতনের বীজ আস্তে আস্তে বোনা শুরু হচ্ছিল তখন থেকেই। সাম্য কোনোদিন মদ ছুঁতেন না। প্রথম মদ খেয়েছিলেন ভবানীপুরের এক বারে। কিন্তু কেন? যে সাম্য জানতেন অ্যালকোহল শরীরে গেলে একদিন শরীর প্রতিশোধ নিতে শুরু করবে, সেই সাম্য কেন গিয়েছিলেন বারে? হাজরার মোড়ে এক দুপুরে স্বপ্নের রানী ছেড়ে চলে গিয়েছিল সাম্যকে। যে সাম্যর সান্নিধ্যের জন্য তখন গোটা কলেজ পাগল, সেই সাম্য তখন ধীরে ধীরে পাগল হয়ে উঠেছিল এক অন্য নারীর টানে। চোখ বুঝলে আজও মনে পড়ে সেই বিশেষ দিনটার কথা। কলেজ সোশ্যালে দুরন্ত অভিনয়ের পরে বর্ণালীকে নিয়ে সবার উচ্ছ্বাস ছুঁয়ে গিয়েছে নাটকের গোটা টিমকে। প্রফেসর নন্দী গর্ব করে বলে বেড়াচ্ছেন সবাইকে তার নতুন আবিষ্কারের কথা। বর্ণালী মিত্রর মতো ফার্স্ট ইয়ারের একটি মেয়ে যে এত দুর্দান্ত অভিনয় করবে তা কেউ ভাবেনি। তবে অনেকের চোখে ধরা পড়েছিল আসল ব্যাপারটা। বিশাখা গ্রিন রুমে এসে বর্ণালীকে জড়িয়ে ধরে বলেছিল, কিরে, ফাটিয়ে দিলি তো? কি জানি বাবা, কোনো মতে উতরে গেছে। আনন্দের শ্বাস ফেলে বলেছিল বর্ণালী, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না? তোর মতো চেষ্টা আমিও করেছিলাম জানিস, কিন্তু পাত্তা পাইনি বুঝলি। তোকে যেভাবে জড়িয়ে ধরলো সাম্য, তাতে একটা অন্য ম্যাজিক আছে, তাই না? দেখ, কে যে তুমি বলো না বিশাখাদি, তুমি না। লজ্জায় লাল হয়ে গিয়েছিল বর্ণালীর মুখ। পরের দিন সাম্যদের বাড়ির ছাদে দুজনের দেখা হয়েছিল। আকাশে তখন আবির রঙের মেঘের খেলা চলছে। হু হু হাওয়ায় উড়ে যাচ্ছে বর্ণালীর গাঢ় নীল রঙের আঁচল। সাম্য আজ আর সুযোগ দিল না বর্ণালীকে। ছাদের বিরাট ট্যাঙ্কটার পিছনে নিয়ে গিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডোবালো। ধরা পড়ে যাওয়া পাখির মতো ছটফটিয়ে উঠল বর্ণালী। যখন ছাড়া পেল তখন ও রীতিমতো হাঁপাচ্ছে। তুমি কি কর সাম্যদা? হ্যাঁ, এইভাবে এইভাবে ছাদের উপরে সবাই দেখবে যে? হ্যাঁ, এই 4 তলার ছাদে সবাই চোখে বাইনোকুলার লাগিয়ে দেখবে আমাদের। বলেই সাম্য আবার টেনে নিল ওকে।
সেই টান অস্বীকার করার ক্ষমতা আর ছিল না বর্ণালীর। গত 2 মাস ধরে সাম্যর কাছে শিখেছে ঘনিষ্ঠ হওয়ার অভিনয়, কিংবা শেখেনি কিছুই, কারণ ওরা নিজেরা ভালোই জানে গতকাল ওরা কেউই অভিনয় করেনি। বৃষ্টির ফোঁটা একসময় পড়তে শুরু করলো জোরে। কলকাতার পথ ঘাটে তখন জল থই থই অবস্থা। ভবানীপুরের পুরনো বাড়ির ছাদে সেদিন এক নতুন দৃশ্যের অভিনয় চলছে। তখন দুজনেরই সারা শরীর ধুয়ে দিচ্ছে অবিরাম জলের ধারা। দুজনেই কেঁপে উঠছে। সে শুধু ঠান্ডায় নয়, দুজনের শরীরই উত্তাপ ভাগ করতে শুরু করেছে দুজনে। সারা শহরকে ভিজিয়ে দিয়ে যখন বিদায় নিল বৃষ্টি, তখন সাম্যর বুকে মাথা রেখে বর্ণালী বলল, খুব গুন্ডামি শিখেছ না? আমার কি দশা করলে বলো তো? আমি এখন বাড়ি যাব কি করে? হ্যাঁ, সাম্যর বড় বৌদির কাছে এক সেট সালোয়ার ধার করে কোনো রকমে গায়ে গলিয়ে সেদিন বাড়ি ফিরেছিল বর্ণালী। মার বকুনি, হাজার মিথ্যে বলে নিজের পিঠ বাঁচানোর পরেও সেদিন রাতে দুজনেই খুব হেসেছিল। সাম্যর বড় বৌদি চোখ টিপে বলেছিল, ছাদে তো কদম গাছ নেই, তাও শ্রী রাধিকার প্রথম অভিসার হলো কিনা এই পুরো বাড়ির ছাদে। এখন দেখুন রাধিকা, আমার এই বিরাট সালোয়ার আপনার সুললিত তনুর মর্যাদা রাখতে পারে কিনা। মাকে এসব ব্যাপার জানানোর সাহস ছিল না সাম্যর। একমাত্র বড় বৌদির কাছেই সবকিছু স্বীকার করত অকপটে। তারপরে কেটে গেল আরও 2 বছর। সাম্য তখন থিয়েটার নিয়ে ব্যস্ত। ফিল্মে অফারও পেয়েছে। প্রথম সিনেমাটা ফ্লপ হবার পরে একটু ভেঙে পড়ল, কিন্তু থিয়েটারে সে নতুন প্রাণ নিয়ে এসেছে। ফুটলাইটের আলো, বারবার অডিয়েন্সের হাততালি তাকে নেশা ধরিয়ে দেয়। অনেকেই বলতে থাকে, তোর জন্য অপেক্ষা করছে বাংলার দর্শক, ধৈর্য ধর, অনেক দূর এগোবি। কিন্তু ধৈর্য রাখতে পারল না বর্ণালী। কলেজের শেষ লগ্নে এসে ওর একটাই কথা, আচ্ছা, তুমি চাকরির চেষ্টা করছো না কেন বলো তো? থিয়েটার করে কি পেট চলবে? আমার বাবা মায়ের কাছে কি প্রস্তাব রাখবো বলো তো? বলবো যে তোমার কোনো প্রফেশন নেই? হ্যাঁ, তুমি থিয়েটার করো, এটাই বলবো? সাম্য অস্থির হয়ে ওঠে। নিজে অনেক ধৈর্য ধরে থাকে সাম্য। আর কটা দিন, আর একটু সময়, ও ঠিক নাম করবে। থিয়েটার তো কি হয়েছে, অভিনেতাকে মেনে নিতে কেন এত আপত্তি বর্ণালীর? আমি আর অপেক্ষা করতে পারছি না সাম্যদা, আর পারছি না। বাবা মা ভীষণ চাপ দিচ্ছে। আমার মামা আবার সম্বন্ধ এনেছে, ছেলেটি ডাক্তার, এখন আবার আয়ারল্যান্ডে আছে। তুমি কি করবে বলো তো? আমাকে পরিষ্কার করে জানাও সেটা। সাম্যর মাথাটা টাল খায়। সে নিজে কতটা স্ট্রাগল করে চলেছে তা শুধু নিজেই জানে। প্রতিটা সংলাপ, প্রতিটা মুহূর্তের মুভমেন্ট নিয়ে কত বিনিদ্র রজনী পার করছে সাম্য। তার খবর নিতে আর রাজি নয় বর্ণালী। হয়তো কলকাতার হলে বসে থিয়েটার বা সিনেমার হলে ছারপোকার কামড় খেয়ে রূপলী পর্দার নায়কের ওপর আর আস্থা রাখতে পারছে না। সাম্য বুঝতেই পারে আয়ারল্যান্ডের ডাক এড়ানো বড্ড কঠিন। সাম্যর প্রথম 2 সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ও খুব আশাবাদী ছিল 3 নাম্বারটা নিয়ে। প্রথম শোয়ের গেস্ট কার্ড নিয়ে সাম্য সেদিন এসেছিল হাজরার মোড়ে। বর্ণালীও সেদিন একটা কার্ড নিয়ে এসেছিল সাম্যর জন্য। সবিনয় নিবেদন দিয়ে শুরু সেই কার্ড। সেই কার্ডে ছিল এক বিবাহ বাসরের আমন্ত্রণ, যাতে এক আয়ারল্যান্ড প্রবাসী ডাক্তারের সাথে দক্ষিণ কলকাতা নিবাসী সুবিমল মিত্রের একমাত্র কন্যা বর্ণালী মিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তারপরে এলো সেই শুক্রবার। বক্স অফিসে ঢল নামল। নতুন নায়কের দিকে এগিয়ে এলো অটোগ্রাফের কয়েকশো খাতা, কিন্তু নায়কের মুখে তখন বিষাদ। যন্ত্রচালিতের মতো সই করতে করতে সে শুধু ভাবছে, এই শুক্রবার যদি কিছুদিন আগে আসতো, জীবনটা কি বদলে যেত। একটু রাত করেই সেদিন সাম্য হাজির হয়েছিল নিমন্ত্রণে। লাল বেনারসি পরা কনেকে দেখার লোভ সামলাতে পারেনি সেদিন। বর্ণালী কিন্তু সেদিন স্বচ্ছন্দ ছিল।
ওর সফলতার খবর পেয়ে বলল, বাহ, খুব ভালো খবর। বাপি, বাপি, এই যে, এই হলো শাম্যদা। ও, তুমি সাম্য, এসো এসো এসো। কন্যাদায়গ্রস্ত পিতার আপ্যায়নে সেদিন কোনো ত্রুটি ছিল না। বাড়ি ফিরে সাম্য চলে গিয়েছিল ছাদের একটা কোণে। তার মনের দহন বোঝার মতো কেউ তখন ছিল না। আকাশের হাজার তারার দিকে তাকিয়ে মনে হলো সব তারাই আজ তাকিয়ে আছে সাম্যর দিকে। জীবনে স্টার হওয়ার পথে সেদিনই দৌড় শুরু হলো সাম্যর। শুধু সাম্য নিজেই বুঝল তার মনের আকাশের ধ্রুবতারা আজ হারিয়ে গেল। জীবনের হারিয়ে যাওয়া দিনের চিন্তায় জবনিকা টেনে দিলেন সাম্য বন্দ্যোপাধ্যায়। ঘরের দরজা খুলে এসে দাঁড়ালেন সার্কিট হাউসের চওড়া বারান্দায়। রাতের অন্ধকার একটু যেন পাতলা হয়ে আসছে। আকাশ যেন আলিস্যি ছেড়ে উঠে পড়তে চাইছে এবার। সেই আকাশের দিকে তাকিয়ে নাটকের নায়কের মতো বলতে লাগলেন সাম্য, তোমরা ছেড়ে যাও বারবার, আমাকে সহস্রবার ছেড়ে গিয়েছ তোমরা, কিন্তু আমি ছাড়িনি আমার প্রথম প্রেমকে। হাজার ছুরির ঘা বসিয়ে দাও আমার বুকে, বারবার রক্তাক্ত করো আমাকে, তবুও ছেড়ে যাব না এই অভিনেতার সত্তাকে। ওই ফুটলাইটের আলো, ওই গ্রিন রুম, ওই মেকআপ আমাকে জাগিয়ে রেখেছে গত 40 বছর ধরে। যতদিন বাঁচব ওদের ভালোবেসেই বাঁচব। ওরা চলে গেলেই বড় ভয় এসে চেপে ধরে আমায়। অভিনয় ছাড়ার কথা ভাবলেই মনে হয় আমি ভেন্টিলেশনে চলে যাব। বর্ণালী, শর্মিলা, সবারই কত অভিযোগ। মা বাবার অভিযোগও কম ছিল না। আমাকে তোমরা ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি ছাড়তে পারি না এই মঞ্চ, আমি ছাড়তে পারি না ওই চরিত্রগুলো। কলেজ পড়ুয়া যুবকের উচ্ছ্বাস থেকে বৃদ্ধ পিতার হাহাকার, চাণক্যের কূটবুদ্ধি থেকে বীরবলের রসিকতা, আওরঙ্গজেবের ষড়যন্ত্র থেকে গ্রামের অবহেলিত চাষি, আমি ওদের মধ্যে দিয়েই খুঁজে যাব আমাকে আজীবন। হ্যাঁ, আমি মঞ্চ থেকে বলছি, শোনো তোমরা। জাত অভিনেতা ছেড়ে যায় না মঞ্চকে, তাকে ছেড়ে যেতে পারে গোটা দুনিয়া, কিন্তু সে ছেড়ে যায় না গ্রিন রুমকে। স্পিরিট গামের গন্ধ, খেলনা তলোয়ার, নকল ভালোবাসার গয়না তার জীবনের বাস্তব। স্বপ্ন এঁকে যাব আমি তোমাদের চোখে আজীবন। আমার নিজের জীবনের সব স্বপ্ন সব হয়ে ছড়িয়ে পড়েছে ওই অন্ধকার আকাশের কোলে। তবুও তোমাদের জন্য স্বপ্ন বুনে যাব আমি। বর্ণালী, তুমি চাপা অভিনয় করে যাও নিজের জন্য, কিন্তু তোমার সাহস ছিল না অনিশ্চিতের হাত ধরার। আমি পেরেছি। সাপ লুডোর খেলায় ওঠানামা করতে গিয়ে আজ আমি ক্ষত বিক্ষত। তবুও ছেড়ে যাব না মঞ্চ, ছেড়ে যাব না ক্যামেরার মার্কিং স্পট। যতদিন বাঁচব আমি স্বপ্ন বুনে যাব। ভোরের আলো ফুটে উঠছে ধীরে ধীরে, পাখির ডাকও কানে আসছে আস্তে আস্তে। তারই মাঝে ঘুম ভাঙতেই সুরজিৎ শুনতে পাচ্ছে অতি পরিচিত গলায় এক নতুন ধরনের সংলাপ বলে চলেছেন সাম্য। বারান্দার দিক থেকে ভেসে আসা সেই অসাধারণ আকুতি ভরা কণ্ঠস্বর শুনেই সুরজিৎ ভাবল, হয়তো গতকাল রাতেই নতুন নাটকের প্লট পেয়ে গেছেন স্যার। কলকাতায় ফিরেই এবারে তাহলে এই নতুন নাটকটা নিয়ে বসতে হবে।